আসমারা একদম উচ্চবিত্ত, ইংরেজিতে কথা বলা, ইনস্টাগ্রামে পোস্ট দেওয়া, স্মুদি না খেলে সকালটা শুরু হয় না টাইপ মেয়ে। সে ভাবে ছুটি মানেই শপিং মল আর ট্রিপে যাওয়া, কিন্তু বিধাতা রেখেছিলেন অন্য কিছুর প্ল্যান করে। আসমার বিলাসবহুল জীবনে ঝড় এসে পড়ে। সে একদিন তার বান্ধবীদের সামনে তার নানিকে অপমান করে। তার মা বাবা তাকে পাঠিয়ে দেয় শাস্তি স্বরূপ তার নানির বাড়ি, একদম মধ্যবিত্ত পাড়ায়, যেখানে মোবাইল সিগন্যাল কম আর পাড়ার কাকিমারা বেশি অ্যাক্টিভ। গাড়ি থেকে নামতেই যেন আসমারা শক খায়। না আছে এসি, না আছে কফি মেশিন, আর গলিতে ছেলেরা ক্রিকেট খেলছে। ফারজানা বিদ্যা সিনহা টাইপ কড়া মেয়ে, মুখে যা আসে বলে দে। নয়না পাড়ার পেজ 3 জার্নালিস্ট, সব খবর তার কাছে। রেশমা শান্ত মিষ্টি, কিন্তু হঠাৎ করে এমন কথা বলে বসবে যে আসমারের মাথা ঘুরে যাবে। আসমারা ওদের সাথে মিশতে চায়, বলে তোমাদের গ্যাংটা বেশ গলি গার্লস টাইপ। ওরা চোখ বড় বড় করে। ধুর মেয়ে, আমরাও মানুষ। নানি একদম রাশভারী, ইংরেজি বলে কি আর মানুষ হওয়া যায়? তিনিও আসমারার স্টাইল একটুও পছন্দ করেন না। আসমারার রান্নাঘরে হেল্প করতে গিয়ে চুলায় আগুন লাগিয়ে ফেলে। তবে সে ভাবে ফারজানাকে রিল বানানো শেখাবে। ফারজানার উত্তর, আমার আসল মুখটাই যথেষ্ট, তোমার ইনস্টা ফিল্টার লাগবে না। ধীরে ধীরে আসমারা টের পায় এই পাড়ার মধ্যেই একটা আলাদা উষ্ণতা আছে। চায়ের দোকানে 5 টাকার চা, কিন্তু ইমোশন, এক কাপ ভালোবাসা। আসমারা তার স্কুলের ফ্রেন্ডদের বলে সে নাকি এখন কানাডাতে সোলো ট্রিপে, মানে দিনটা মহল্লার সাথে আর রাতটা ইনস্টাগ্রামে ইউরোপ দেখানো। দ্বৈত জীবন শুরু। শেষে সে দাঁড়িয়ে আছে দুই জগতের মাঝে, একদিকে ইনস্টাগ্রাম ফিল্টার আর সেলফি জগৎ, অন্যদিকে আসল বন্ধুত্ব, নানির আলু পরোটা আর বাস্তব জীবন। পায়ে হাই হিল, হাতে মোবাইল, আর মুখে অ্যাটিটিউড। শহরের নাতনি, কিন্তু নানির বাসায় আসতে হয়েছে, নাম ত্রিপুরী রোড। এখানে গিয়ে ওর দেমাগ পুরোটাই ধূপে ঢিকল না। আসমারা গেড়ে ঢুকে বলে, ওয়াইফাই পাসওয়ার্ড কই? নানি বললেন, ওই তো তোর নানার বেগে একটা পাসওয়ার্ড আছে, ও বুঝবি না। আসমারা তো বলে আমি কানাডায় কানেক্ট করতে চাই, আর মায়ের মতো নানি মুখ টিপে হাসে। এখানে কানাডা নামা, এখানে শুধুই জান্নাটা। আসমারা পরে একটু ছোট জামা, বলো তো। তারপরেই পাড়ার সব আন্টিরা একসাথে চোখ বড় করে বলে, বাবারে এইটা কি পড়েছে? এই যে ক্রপ টপ, এটা তো মোজা না? একজন আন্টি তো চায়ের কাপে চুমুক দিতে দিতেই ফিসফিস করে বলে, আরে ও তো যেন ফ্যাশনের ঝড় নিয়ে আসছে। তারপর নানি চায়ের দাওয়াত দে, সব পাড়ার বৌমায়েরা আসে। আসমারা ঢুকেই বলে, আমি এসেছি, কিন্তু কেউ জজ করবে না। আর পাড়ার আন্টিরা মনে মনে বলে, তোর পোশাকের বিচার তো আগেই হয়েছে। পেছনে গসিপ মেশিন ফুল অন চলছে। ওর মা কি কানাডা থেকে চিঠি পাঠায় না? ও নাকি একলা থাকে, শিউলি বলছিল। আসমারা তো বলে, আনলিমিটেড ডেটা না থাকলে আমি হেলদি থাকি না। হঠাৎই পাশের বাড়ির একটা ছেলে আসে, ফারজান। ওকে দেখে আসমারা প্রথমে গম্ভীর, তারপর একটু একটু হাসে। আর নানি চোখ কুচকে দেখে। এটা আর একটা ঝামেলা। এখানেই বোঝা যায় প্রেমের আলগাবাতা শুরু। আসমারা ঝামেলা ভুলে নানির কাছে গিয়ে বলে, নানি আমি কানাডা থেকে আসছি, ভুল বুঝাবুঝি ভুল হোক। নানি তো জবাব দিল, আচ্ছা তোর কানাডা দেখা দরকার না, আমার এই টেবিলটাই তো তোর পর্দা। বলছি একদম মিষ্টি একটা ফরগিভ এন্ড ফরগেট সিন। প্লাস পাড়ার মশলা কমছে। এখনই যাই, পাড়ার ছাদে সবাই মোবাইল হাতে ঘুরছে ওই ভাঙা রাস্তায়। আসমারা হঠাৎ বলে, আমার ব্লগ হবে, বলো সবাই ক্যামেরার সামনে। নানি আর রুকসান একসঙ্গে এসে ডান্স মুভ করছে। বড় ভাই বা বাবা যদি দেখবে, এরা আবার কি করে ভাই ছাদে উঠে নামা। আসমারা দেখে রুকসানার হাতের কাজ, মনে হলো ইনস্টাগ্রাম সব খুলতে হবে। রুকসানা লাজুক কিন্তু খুশি হয়ে বলল, আমার এই সুতো বোনা কি ফ্যাশন হবে? বাপরে, এখানেই শুরু হলো পুচকি ব্যান্ডের নতুন ক্রেজ। ভবিষ্যতে এই পুচকি হবে ভাইরাল, টিকটক দুনিয়ায় ট্রেন্ড।
আসমারা আবারও বলে, আমার কানাডার বাসা, আমার ওয়াইফাই। পাড়ার সবাই হাসতে হাসতে বলে, এই মেয়ে আবার নতুন নতুন মিথ্যা বানাচ্ছে। কেউ বলে, একটু সত্যি বলো, আর কিছু বলবি না? ও আর না, ফেসবুক লাইভে এসে হঠাৎ কানাডার মিথ্যা মানে বন্ধ করার ক্লাস দিল। সব গসিপ ফেলে তারা একসাথে ব্লগ বানায়। তিব্রি রোড ডেইলি আপডেট। এখন আর পাড়ায় ঝগড়া নাই, সবাই হাসি খুশি। বাবা বলে, ঠিক আছে, এই মায়েদের পাড়াতেই মজা। আমরা সবাই জানি পাড়ায় বন্ধু বানানো মানে একটু লড়াই আর ঝগড়া। তাই আসমারা ঠিক করে এবার নতুন বন্ধু বানাবে। কিন্তু পাড়ার লোকজন তো আছেন একটু সন্দেহী। বন্ধুত্ব তো সহজ নয়, ও ভাবছে আমার তো একটু ব্র্যান্ডিং করা দরকার। ফারজান ভাই আসে ঝক্কা নিয়ে, মিষ্টি হাসি নেই, বরং একটা স্ট্রিক্ট ভাইল। সে বলে, পাড়ায় জেনে কেউ তোমার বিশ্বাসে ঠুট না দে। আসমারা ভাবলো, ও মা, আমি তো কানাডার মেয়ে, কি করে এত কঠিন হবে? এপিসোডে ঢুকে পড়ে কয়েকজন নতুন চরিত্র, যাদের সবাই একটু গরম মেজাজ আর একটু খিচুড়ি স্বভাব। আসমারা চেষ্টা করে সবাইকে একসঙ্গে মেলাতে, কিন্তু পাড়ার ক্রিকেট ম্যাচের মতো ঝগড়া চলে, তাদের মধ্যে টেনশন। আসমারা নতুন ভ্লগের জন্য ভালো ম্যাটেরিয়াল। মজা আর ঝগড়া বাদ দিয়ে এবার সবাই চায়ের টেবিলে বসে বড় কথা বলতে শুরু করে। বন্ধুত্ব মানে শুধু হাসি নয়, বোঝাপড়াও, একসাথে সময় কাটানো আর নিজেদের ভুল বোঝা কমানো, এই হচ্ছে প্রকৃত বন্ধুত্বের মূল। এই কথা শুনে আসমারা বুঝে বন্ধু তৈরি মানে কাজের মতো একটা প্রক্রিয়া। সব শেষে সবাই মিলে বলে, বন্ধুত্ব মানে শুধু মজা আনন্দ নয়, একে অপরকে বুঝে নেওয়া দরকার। আসমার আর ফারজান হাসে, মনে হয় তারা এখন নতুন এক বন্ধুত্বের শুরুতে। এপিসোড 5 শুরু হয় আসমারের এক বড় রেজলিউশনে, আমাকে ঠিক করতে হবে নিজের ভুল। হ্যাঁ বাপরে, সে ঠিক করে, আর কখনো মিথ্যে বলবো না, আর সবার সাথে খোলামেলা থাকবো। এই একটা কথা তার জীবনেই একটা বম্ব বিস্ফোরণের মতো কাজ করে। ফারজান ভাই এবার একটু নরম মেজাজে। সে বুঝে গর্জন না করলে কাজ হয় না, বোঝাপড়া করলেই বন্ধুত্ব টিকবে। সে আসমারাকে বলে, যদি সত্যি বলিস তোর সবাই বিশ্বাস করবে। এখানে ভাইয়ের টিপসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। সত্যি কথা বন্ধুত্বের ভিত্তি। আসমারা নিজের ভেতরের ভয় আর সন্দেহের সাথে লড়াই করছে। কি হবে যদি সবাই আমার আসল মুখ দেখে? এখানে মনের কথাটা, আমরা সবাই ভয় পাই, সত্যি হওয়া সহজ না, কিন্তু সেই ভয়কে ছাড়িয়ে ওঠাটাই বড় জয়। বন্ধুরা তাকে সমর্থন দেয়, জানায় সব মানুষেরই ভুল হয় আর ঠিক হতে সময় লাগে। তারা সবাই মিলে মজা করে বলে, ভুল করলে মাফ করব, কিন্তু আবার করলে ভাইয়া আমি জবাব দিব। এখানে বন্ধুত্বের মজার কিন্তু গুরুত্বপূর্ণ একদিক উঠে আসে, সবার জন্য জায়গা রাখা। এরপর আসমারা খোলাখুলি তার ভুল স্বীকার করে, সবাইকে বলল, আমি আসল আমি। সবাই তাকে ভালোবেসে স্বীকার করে নেয়। এই ছোট্ট মুহূর্তে বোঝা যায় সত্যি আন্তরিকতা ছাড়া বন্ধুত্ব সম্ভব নয়। আসমারা আর ফারজানের মধ্যে একটা বড় ঝগড়া হয়। কি ব্যাপার? কথাটা কাটাকাটি বাড়ে, কিন্তু কেউ চায় না বন্ধুত্ব শেষ হোক। এই ঝগড়া মীমাংসা হলো এপিসোডের মেইন থিম, মাইনাস ড্রামা প্লাস লার্নিং। ফারজান ভাই একদম বাড়তি স্ট্রিক্ট করে, বন্ধুত্ব মানে শুধু হাসা নয়, সময় মতো সমস্যা বুঝে সমাধান করতে হয়। দেখতে দেখতে সে নিজেই খানিকটা নরম হয়ে বুঝতে পারে সবসময় কঠোর থাকা ঠিক না। আসমারা তার মনের কথা খুলে ফেলে, কেমন লাগে ঝগড়া হলে, কার কাছে কি করে বোঝানো যায় না। সে বুঝতে পারে বন্ধুত্বে কথাবার্তা কষ্ট হলেও সত্য কথা বলাই সবচেয়ে ভালো। এর মাধ্যমে ওর নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। শেষমেশ পাড়ার সবাই বসে একসাথে হাস্যরস আর কিছু মজার টিপস দিয়ে ঝগড়া মিটিয়ে দেয়। আচ্ছা, ঝগড়া যদি না হতো তাহলে গল্পের মজা কোথায়? এখানে বন্ধুত্বের মজা আর ঝগড়ার মাঝের লাইনটা বেরিয়ে আসে। সবাই মিলে বলে, ঝগড়া না থাকলে বন্ধুত্বের শক্তি বোঝা যায় না, মীমাংসাই হয় বন্ধুত্বের সেরা জয়। নয়না তার বন্ধুদের বলে যে আরমান আসলেই তাকে তার বাবার কাছ থেকে টেনিস কোচিং নেওয়ার জন্য ব্যবহার করছিল। তানিয়া স্বীকার করে যে সে তার বাবার উপর নজর রাখার চেষ্টা করছিল।
যার সাথে সে ধরে নিয়েছিল যে তার সাথে প্রেম চলছে। সে প্রকাশ করে যে তার মা তার চেয়ে অনেক ছোট একজন ছেলের সাথে ডেটিং করছিলেন। তানিয়া তার হেরে যাওয়া ইন্টার্ন সহকর্মী ধ্রুবের উপর ক্রাশ থাকার কথাও স্পষ্ট করে। আসমারা জানায় যে সে তার বন্ধুদের কাছে কানাডা যাওয়ার বিষয়ে মিথ্যা বলেছিল এবং প্রকাশ করে যে সে ফারজান নামে একজন মহিলাদের পোশাকের দোকানের মালিকের সাথে ডেটিং করছিল। নয়নার ভাই এবং তার প্রথম প্রেম নিখিল বেঙ্গালুরুতে ফিরে আসছে জেনে সে আরো হতবাক হয়ে যায়। তাদের কথোপকথনের সময় তানিয়া জানতে পারে যে ডেভিড চেনয়, যার সাথে সে একটি জনসংযোগ প্রচারণার জন্য কাজ করছিল, আসমারার বন্ধু রুকসানার হাতের সূচিকর্মের নকশা চুরি করেছে। সে রুকসানাকে তার বাবার জনসংযোগ সংস্থা ব্যবহার করতে সাহায্য করার প্রস্তাব দেয়। আসমারা অবশেষে তার বন্ধুদের টিপটি রোডে নিয়ে যায়, তার শৈশবের বাড়ি, যেখানে সে প্রথমে লজ্জা পেত। আসমারা কি ফারজানাকে ক্ষমা করে দেয়? ফারজান আসমারা এবং তার বন্ধুদের নয়না এবং তানিয়ার কাছে ক্ষমা যাওয়ার চেষ্টা করে, তাকে তার সাথে কথা বলতে বাধ্য করে। ফারজান আসমারাকে তার বোন রুকসানার আসল অনুভূতি বুঝতে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। সে বলে যে যদিও সে তার নানির সাথে অভদ্র আচরণ করেছিল, তবুও এটি বৈধ ছিল। সে বলে যে তার দিদিমা আখতার বেগম পরিবারের আর্থিক লাভের জন্য রুকসানাকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। ফারজান রুকসানার কাছে ক্ষমা চাওয়ায় এবং কালেক্টরের ছেলের সাথে তাকে বিয়ে দেওয়া থেকে বিরত রাখার প্রতিশ্রুতি দেয়। দম্পতি তাদের তর্কের অবসান ঘটায় এবং মেকআপ করে। নয়না আরমানের সাথে দেখা করে এবং তাকে বলে যে তার বাবা তাকে নিয়ার সাথে প্রতারণা করতে দেখেছে। সে বলে যে তার বাবা তাকে পেশাদারভাবে প্রশিক্ষণ দেওয়া অব্যাহত রাখবেন। নয়না আরমানের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং তাকে বলে যে তার ভাই নিখিল বেঙ্গালুরুতে ফিরে আসছে। যেহেতু সে তাদের সার্কেলের সেরা টেনিস খেলোয়াড়, তাই আরমান নিখিলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে চিন্তিত। তানিয়া তার মায়ের সাথে তেনজিংয়ের সম্পর্ক নিয়ে কথা বলে। তার মা নন্দিনী দাবি করেন যে তার বাবাই প্রথমে তার সাথে প্রতারণা শুরু করেছিলেন। তানিয়ার বাবা এবি সেখানে উপস্থিত হন এবং নন্দিনীকে বলেন যে তিনি কখনো তার সাথে প্রতারণা করেননি। তিনি তার বাবা মাকে এই অগ্নি পরীক্ষা সম্পর্কে পরিপক্ক হতে বলেন এবং তাদের বিবাহ বাঁচাতে চাইলে পেশাদার সাহায্য নিতে বলেন। তানিয়া ফোনে ধ্রুবকে ইন্টার্নশিপ থেকে বরখাস্ত করার জন্য ক্ষমা চেয়ে ফোনে কথা বলার চেষ্টা করে। ধ্রুব তানিয়াকে বলে যে সে তার সাথে কিছুই করতে চায় না, কারণ সে তার পছন্দের চেয়ে খুব দরিদ্র। সে ফোনে ধ্রুবকে চুক্তি দেখানোর চেষ্টা করে, কিন্তু সে তানিয়ার সাথে কথা বলতে অস্বীকার করে। আসমারার নানি তাকে আখতার বেগমের কাছে ক্ষমা চাইতে বলেন, কারণ তিনি গত রাতে তাকে খারাপ কথা বলেছিলেন। আসমার যুক্তি দেন যে বৃদ্ধা মহিলা প্রায়শই তার মা আরশিয়ার সম্পর্কে খারাপ কথা বলতেন, কারণ তিনি আখতার বেগমের একজন বিচ্ছিন্ন ছেলের সাথে প্রেম করেন। আসমারা নানিকে বলেন যে তিনি কেবল তার মাকে রক্ষা করেছিলেন। নানি যুক্তি দেন যে আসমারের উচিত তার বড়দের সম্মান করা, এমনকি যদি এর অর্থ হয় যে তারা ভুল। আসমারা জিনিসপত্র গুছিয়ে নিজের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে এমন বাড়িতে থাকতে চায় না যেখানে তার মাকে সম্মান করা হয় না। এটি নানিকে আখতার বেগমের মন্তব্যের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করে। আসমারা আগের রাতে আখতার বেগমের সাথে যেভাবে কথা বলেছিল তার জন্য তার কাছে ক্ষমা চায়। ঠিক তখনই একদল দোকানদার আসমারার নানাজিকে বলে যে নির্মাতা তাদের একটি নোটিশ পাঠিয়েছে। দোকানদাররা প্রকাশ করে যে নির্মাতা তিবরি রোডের বস্তি ভেঙে যেখানে একটি কমপ্লেক্স তৈরি করার তার ইচ্ছা সম্পর্কে একটি নোটিশ পাঠিয়েছিলেন। নানাজি দোকানদারের সাহায্য করতে যান এবং কালেক্টরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। সোহেল রুকসানাকে বলে যে সে তার সাথে মুম্বাই পালিয়ে যেতে ইচ্ছুক। সে তার সঙ্গীত শিল্পী হওয়ার স্বপ্ন ত্যাগ করে তার বাবার আইন সংস্থায় চাকরি করার প্রস্তাব দেয়। রুকসান সোহেলকে বলে যে সে তার মা এবং তাদের ইচ্ছা পালন করবে এবং তার সাথেই সবকিছু শেষ করবে। একই সময়ে আসমারা রুকসানাকে তানিয়ার বাবার অফিসে নিয়ে যায়।
সেখানে আসমার এবং তানিয়া ডেভিড জেনো এবং তার সঙ্গীতের রুকসানার নকশা চুরি করার জন্য প্রকাশ করে। ডেভিড জেনো তার সঙ্গীতের নিয়া এবং আরিয়ানাকে বরখাস্ত করে। সে রুকসানাকে একজন স্বাধীন ফ্রিল্যান্সার হিসেবে তার সাথে কাজ করতে বলে। রুকসানা ফারজানের সাথে খবরটি ভাগ করে নেয়। আসমারা তাকে সুহেলের সাথে মুম্বাই পালিয়ে যেতে বলে, কারণ সে বিশ্বের যে কোনো স্থান থেকে ডেভিড জেনোয়ের সাথে কাজ করতে পারে। ভারাক্রান্ত হৃদয়ে রুকসানা তার মা এবং ফারজানকে রেখে সুহেলের সাথে মুম্বাই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অসাধারণ তিনজন একত্রিত হন এবং তাদের নিজস্ব উৎস ব্যবহার করে একটি কনসার্টের আয়োজন করেন। তারা টিপ্রি রুট ধ্বংস এবং বেঙ্গালুরুর সাংস্কৃতিক ঐতিহ্যকে কংক্রিটের জঙ্গলে পরিণত করার খবর ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। দিল দেখে দেখো, প্রেমে পড়ার চেষ্টা করুন শিরোনামের এই কনসার্টে বেঙ্গালুরুর একজন বিখ্যাত লেখক এবং একজন র্যাপারের ভূমিকায় অভিনয় করেন, যাতে রাস্তা ভাঙার বিষয়ে মিডিয়া এবং জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করা হয়। দলটির জন্য সবকিছু ঠিকঠাক হয়ে যায়, কারণ নন্দিনী একজন আইনজীবী আদালতের আদেশ পেয়ে টিপ্রি রুট ভাঙতে বাধা দেন। কনসার্ট শেষ হওয়ার সাথে সাথে রুকসানা এবং সুহেল মুম্বাই যাওয়ার জন্য পালিয়ে যায়, কিন্তু সে তার পরিবারকে একা রেখে যাওয়ার বিষয়ে দ্বিধাগ্রস্ত হয়। একই সময়ে একজন মহিলা এসে ফারজানকে টেনে নিয়ে যায়। আসমারা ধরে নেয় যে মহিলাটি ফারজানের প্রথম প্রেম। আসমারা পিছু হটে এবং চলে যায় যখন দিলদোস্তি দ্বিধাদ্বন্দ্বের প্রথম সিজন শেষ হয়।